জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। শনিবার রাত থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। গেল রাতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেট সহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসাতে দেখা গেছে, যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি করতে দেখা যায়। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে শনিবার রাত থেকে সারা দেশে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যতদিন পর্যন্ত সন্ত্রাস নির্মূল না হয় ততদিন পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এক অনুষ্ঠান শেষে এই কথা জানান তিনি। এ সময় গাজীপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো গাজীপুরেও চলছে অপারেশন ডেভিল হান্ট। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডাক্তার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা জানান তিনি। অপারেশন ডেভিল হান্টের আরও খবর জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন রাজীব সেলিম। সেলিম, বগুড়ায় ডেভিল হান্টের কি প্রভাব পড়েছে, যৌথ অভিযান চলছে কি না, জানাবেন বিস্তারিত। হ্যাঁ হাসিব, বগুড়ায় ডেভিল হান্টের সেরকম কোনো প্রভাব পড়েনি, আর এখন ডেভিল হান্টের কোনো অভিযান চলছে না। আমরা সকালে যখন যুক্ত হয়েছিলাম বগুড়া শহরে প্রবেশের দক্ষিণ পাশের যে প্রবেশপথ, সেখানে আমরা সেই এলাকাতেও ডেভিল হান্ট পরিচালনার কোনো দৃশ্য আমাদের নজরে আসেনি। এখন দাঁড়িয়ে রয়েছে বগুড়া শহরে প্রবেশের উত্তর প্রান্তের যে প্রবেশপথ, সেই পথে এই এলাকাতেও অপারেশন ডেভিল হান্ট পরিচালনার কোনো দৃশ্য আমাদের নজরে আসেনি। এছাড়া বগুড়া শহরে যে জায়গাগুলোতে, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা হয়ে থাকে, আমরা সেই জায়গাগুলোতে ঘুরেছি। আমাদের কোথাও কোনো অভিযানের কোনো চিত্র আমাদের নজরে আসেনি। সুতরাং বগুড়ায় আসলে অপারেশন ডেভিল হান্টের সেরকম কোনো প্রভাব পড়েনি। তবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে এমন খবর যখন ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মনে কিছুটা ভীতির সঞ্চার হয়, কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। এবং আমরা গতকাল সন্ধ্যায় দেখেছি, সন্ধ্যা থেকে মানুষ শহর ছাড়তে শুরু করে এবং সন্ধ্যার পরপরই শহর অনেকটাই ফাঁকা হয়ে যায়। নিয়মিত যে চিত্র শহরের, সেই চিত্র আমাদের নজরে আসেনি। কিছুটা ভিন্ন, কিছুটা ফাঁকা চিত্র আমরা দেখেছি, যানবাহনের শূন্যতা দেখেছি। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা ছিলেন তারা সন্ধ্যার মধ্যেই শহর ত্যাগ করেন। এরপর রাত 11টা থেকে 1টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথা থেকে মাটিডেলি সড়কের যে মহিলা কলেজ রয়েছে তার সামনে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং তারা সেটিকে বলছে তাদের যৌথ বাহিনীর নিয়মিত একটি অভিযান চলছে। তারা সেটিকে ডেভিল হান্ট বলছেন না এবং সেই অভিযানে তারা দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধারের চেষ্টা করেন এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় অবৈধ মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধারের জন্য। তবে আমরা আজকে সকালে একটু আগে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো বাহিনী চাইলে আলাদা আলাদা করে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করতে পারেন এবং গত রাতে পুলিশের একটি দল ডেভিল হান্ট পরিচালনা
করেছে এবং সেখানে বিভিন্ন মামলার 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযানে, এবং সেই অভিযানে তারা চেষ্টা করেছেন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং অবৈধ মালামাল অভিযান থেকে উদ্ধার করার, কিন্তু সেরকম কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে এই অভিযান তাদের অব্যাহত থাকবে এবং প্রতিদিনই অপারেশন ডেভিল হান্ট তাদের চলমান থাকবে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ খবর। আসিফ। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে দাঁড়াতে চায় না। দুপুরে ইসি সচিবালয়ে আরএফইডির বার্ষিক সাধারণ সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাংবাদিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আগের মতোই অবস্থা হবে বলেও মন্তব্য করেন সিইসি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দ্য ইলেকশন কমিশন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে। প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিএনপির এই নেতা আরও বলেন, প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকায় ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। নির্বাচন যত দেরি হবে, ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলেও জানান তিনি। 32 নম্বর সহ যত স্মৃতি বিজড়িত বাড়ি হোক না কেন, কোনো বাড়ি থেকে যদি গুম খুনের নির্দেশ দেওয়া হয়ে থাকে তবে সেসবের স্থাপনা ভাঙ্গা সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। জনগণ জানতে চায়, 6 মাস পার হলো, দয়া করে বিএনপির দাবি, ন্যায্য দাবি মেনে নেন, নির্বাচন দেন। যতই বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে, আবারও সচিবালয়ে তারা আগুন দিবে, আবারও অস্থিতিশীল করে তুলবে। সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট নিয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারিনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে, আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ট ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটা অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর। সে বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলি যে এটা তো এইভাবে করা যায়, ওই এটা চিন্তাই করিনি আমরা, সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। আমার একটা প্রশ্ন স্যার, যেটি হচ্ছে আমরা কয়েকদিন আগে, এই 2 দিন আগে স্যার বেনজির সাহেবের, সাবেক আইজিপি বেনজির সাহেবের একটি বক্তব্য আমরা দেখলাম যে তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ে মানে এক ধরনের সংগঠিত করার চেষ্টা করছেন এই সরকারের বিরুদ্ধে। স্যার আপনারা কি এই বিষয়গুলো ইনভেস্টিগেট করে দেখছেন, কোন কোন পুলিশের সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন? সার্টেনলি আমরা দেখছি। কি দেখছেন স্যার, একটু যদি সব কথা বলা যাবে না। ছিল না স্যার, কালকে থেকে যে অভিযান শুরু হয়েছে, এখানে আজকে বলতে যে মিটিং করেছে আপনারা, এখানে সর্বশেষ তথ্যটা কি জানতে চাচ্ছি যে কতজন আটক আছে কিংবা আপনারা গ্রেফতার দেখেছেন, এই অভিযানে কতজন? এটা আমি এখন বলতে পারবো না, এটা আমার নলেজে নেই। আমি একটা মিটিং এর থেকে উঠেছি, উঠলে জানলে পরে বলতে পারবো, এখন বলতে পারবো না। অভিযান বিষয়ে আজকে ডেভিল হান্ট বিষয়ে ব্রিফিং করার জন্য স্যার ডাকা হয়েছে। না 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 না, আমি পুরো পরিস্থিতি, সরি দ্যাট ইজ মিস্টেক। কালকে থেকে তো কাজ শুরু করেছে, একদিনে এখনই চট করে ওটা আমি যে বলতে পারবো তা না। বলো। যেটা শুরু হয়েছে গতকাল থেকে, এইটাকে শুরু করার আগে আপনাদের একটা মিটিং হয়েছে, সেই মিটিং এর সিদ্ধান্ত কি, এটা কতদিন পর্যন্ত চলবে? এই সরকার যতদিন আছে ততদিন, নাকি কোনো নির্দিষ্ট টাইম আছে? একটু জানতে চাচ্ছি। এটা অ্যাজ নিডেড, যতটুকু প্রয়োজন হবে ততটুকু রাখবো আমরা। স্যার একটা জিনিস স্যার,
সচিবালয়ে ডেভিল হান্ট নিয়ে ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্য পদে বন্ধ হওয়া নিয়োগ দ্রুত চালু সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান করছেন ম্যাথস শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, শিক্ষার্থীদের দাবির বিষয়ে কি বলছেন তারা? আপনি জানেন যে আজকে সকাল 11টা থেকে শাহবাগ মোড়ে তারা আসেন। প্রথমত তারা দেশের বিভিন্ন জায়গা থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাথসের শিক্ষার্থীরা জড়ো হন, সেখান থেকে তারা মূলত এখানে আসেন। মূলত তাদের 4 দফা দাবি বিগত কয়েক বছর ধরে তারা নাকি জানিয়ে আসছিলেন। সেখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যে বা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে শূন্য পদগুলো রয়েছে সেখানে আবারও সচল করা, একই সাথে যে কমিউনিটি ক্লিনিক মেডিকেল অফিসের যে পদটি ছিল, যেটি বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যায়, সেটি পুনরায় চালু করার দাবি তারা জানিয়েছে। একই সাথে তারা তাদের যে প্রতিষ্ঠানের নাম বা তাদের যে কোর্স সেটি পরিবর্তন করার দাবি জানিয়েছে। সেখানে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা সহকারী মেডিকেল চিকিৎসক না বলে তাদের ডিপ্লোমা ডাক্তার বলার দাবি তারা এমন দাবি করছেন বলে আমাদেরকে জানিয়েছে। একই সাথে ডিপ্লোমা করার পর যেন ব্যাচেলর ডিগ্রি করার সুযোগ তাদেরকে দেওয়া হয়, সেরকম একটা দাবি জানিয়েছে। সেই সাথে আছে যে আপাতত তাদের ডিপ্লোমা করার পর যে ইন্টার্ন যে ব্যবস্থাটা থাকে সেটি নাকি বন্ধ রয়েছে, সেটিও চালু করার দাবি তারা করেছে। তারা আমাদেরকে বলেছে যে এখন পর্যন্ত 50,000 দক্ষ ম্যাথস শিক্ষার্থী তারা বেকার রয়েছেন এবং তাদেরকে বেকার রয়েছেন। সেই ক্ষেত্রে তাদেরকে পুনরায় কর্মের সুযোগ তৈরি করে দেওয়া সহ তাদের যে অবহেলিত রয়েছে বেশ কয়েক বছর ধরে, সেটা থেকে তারা সেটাকে বৈষম্যের শিকার হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। প্রথমত তারা কিন্তু এখানে আসার পর শাহবাগ মোড়ে অবস্থান করে, সেখানে কিছুক্ষণ অবস্থান করে তারা পুলিশ তাদের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। এখন বর্তমানে তারা শাহবাগ থানার প্রধান সড়কের সামনে তারা অবস্থান করেছে। তারা আমাদেরকে জানিয়েছে বিগত মাসের জানুয়ারি মাসে কিন্তু তারা একই দাবিতে তারা শাহবাগ মোড়ে অবস্থান করেছিল। তখন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদেরকে আশ্বস্ত করেছিল বলে আমাদের জানিয়েছে যে 7 দিনের মধ্যে তাদেরকে ফয়সালা করে দেওয়া হবে। তারপরেও এই 7 দিন পার হয়ে যাওয়ার পরও তাদের কোনো প্রকার কোনো তথ্য 7 দিন পার হয়ে যাওয়ার পর কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। এই ফলে কিন্তু তারা আবারও একই দাবিতে এখন শাহবাগ মোড়ে না শাহবাগ থানার সামনের সড়কে তারা অবস্থান করছে। তো আসিফ, ম্যাথস শিক্ষার্থীর অবরোধ নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে আজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অন্তত 300 লকার উন্মুক্ত করবে দুর্নীতি দমন কমিশন। সে বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের যে 300 লকার ফ্রিজ করা হয়েছে আদালত থেকে নির্দেশের মাধ্যমে, এবং সেগুলো খোলার জন্য দুদক কিন্তু এর আগে আদালতের কাছ থেকে অনুমতি নিয়েছে। সেই অনুমতির প্রেক্ষিতেই তারা আজকে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে দুদকের 8 সদস্যের একটি প্রতিনিধি দল প্রবেশ করেছে। এর মধ্যে 6 জন হচ্ছে দুদকের কর্মকর্তা কর্মচারী এবং 2 জন নিরাপত্তা জনিত কারণে পুলিশ সদস্য রাখা হয়েছে। মোট 8 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে লকার খোলার জন্য প্রবেশ করেছে। যেখানে মূলত যাদের বিরুদ্ধে আসলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ রয়েছে যে বিগত সরকারের আমলে যারা এস আলম, তারপর সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার, যাদেরকে আসলে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যারা সেই সুযোগ সুবিধা পেয়ে ব্যাংকগুলো থেকে, আমরা জানি যে 11টি ব্যাংক বিভিন্ন বড় ধরনের তারল্য সংকটে রয়েছে, সেই ব্যাংকগুলো থেকে অর্থ পাচার করা এবং করার মাধ্যমে তারা যেই সুবিধা নিয়েছিল কর্মকর্তাদের কাছ থেকে, সেই কর্মকর্তাদের আসলে অভিযোগের ভিত্তিতে তাদের লকারগুলো খোলার একটি কথা রয়েছে। তো সেই অভিযোগে যে কর্মকর্তাদের বিরুদ্ধে লকার খোলার অভিযোগ রয়েছে বা লকারে অবৈধ সম্পদ রাখার কথা রয়েছে, তাদের লকার খুলতে ইতিমধ্যে দুদকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে এসেছে এবং তারা সেই লকারগুলো খুলে আসলে সেখানে অবৈধ সম্পদ পাওয়া যায় কিনা বা কী পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে সেগুলো তারা বাজেয়াপ্ত করবে বা সেগুলো নিয়ে যাবে। তো এই ছিল লকার খোলার সর্বশেষ তথ্য। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। 1982 সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। পরে 1990 সালের 25 ডিসেম্বর তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। এছাড়া দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান, জাতীয় শিশু সংগঠন ফুলকুরির সভাপতি, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া বিষয়ক উপদেষ্টা ছিলেন মোহাম্মদ আব্দুর রউফ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।